আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, সারা বাংলাদেশ আবার শেখ হাসিনার জ্বরে কাঁপছে। মানে এটা ইতিবাচক নয়, শেখ হাসিনার ভয়ে কাঁপছে। সাম্প্রতিক সময় তিনি একটি ভিডিও বার্তায় বেশ দৃঢ়তার সঙ্গে এবং অনেকটা হুমকির স্বরে ঘোষণা করেছেন আগামী 6 মাসের মধ্যে তিনি দেশে ফিরবেন। এবং তিনি সরকারকে দুটো কথা বলেছেন। প্রথম হলো যে আমাকে যে বিমানে করে বা প্লেনে করে এই দিল্লিতে পাঠানো হয়েছে সেই বিমান পাঠান, আমি এক্ষণ চলে আসব। নাম্বার ওয়ান, ইটস এ হিউজ চ্যালেঞ্জ। এবং যারা বিমানে করে শেখ হাসিনাকে দিল্লিতে পৌঁছে দিয়েছেন তাদের গালের উপর রীতিমতো চপেটাঘাত। যদি সাহস থাকে, যদি শক্তি থাকে, তাহলে সেই প্লেনটা পাঠান। এখানে সাহস, শক্তি এবং সামর্থ্য, তাহলে সেই প্লেনটা পাঠান, আমি সেই প্লেনে চলে আসবো। একেবারে বাংলা কথা। 2 নম্বর, আমি আসতেছি, জেলখানা রেডি করেন। আমাকে কোথায় রাখবেন? জেলখানা রেডি করেন, আর আমাকে যে ফাঁসি দেবেন সেই মঞ্চটাও রেডি করেন। এইরকম থ্রেট বিদেশে বসে বা জেলখানাতে বসে কোনো রাজনৈতিক নেতা দিয়েছেন আমি আসলে শুনিনি। অনেক বড় বড় নেতা এই মুহূর্তে জেলখানাতে আছেন। মায়ানমারের অং সান সু চি আছেন, ইমরান খান আছেন, মাদুরো আছেন, এরকম অনেকে আছেন। আবার অনেকে প্রবাসে আছেন। এমনকি শেখ হাসিনার চাইতেও বড় বড় এবং বিখ্যাত মানুষগুলো, যাদের প্রতি ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা বিরাট, যাকে বলা হয়, গ্রিন সিগন্যাল রয়েছে। যেমন ধরুন দালাই লামা, ভারতের রাষ্ট্রীয় মেহমান রূপে দালাই লামা দীর্ঘদিন ধরে আছেন তিব্বতের ধর্মগুরু, এবং যার উপর আমেরিকার একটা প্রচন্ড গ্রিন সিগন্যাল রয়েছে। হি ক্যান ফ্লাই অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড জাস্ট লাইক এ প্রেসিডেন্ট। আমেরিকা তাকে এই সুযোগটা দিয়েছে, কিন্তু চীন পছন্দ করছে না। এত ক্ষমতা নিয়েও দালাই লামা কোনোদিন শেখ হাসিনার মতো এভাবে কথা বলেননি। এর বাইরে বহু মানুষ এক্সাইলে ছিলেন বা এখনো আছে। যেমন রেজা শাহ পাহলভীর সন্তান এখন আমেরিকাতে আছেন। তারপর রাশিয়াতে আছেন বাশার আল আসাদ। পলিটিক্যাল লিগেসি, রাষ্ট্র ক্ষমতা এবং পিছনে যদি পিছনে যাকে বলা হয় ব্যাকবোন যদি বলেন, বা পিছনে যারা তাকে দিয়ে কাজ করাচ্ছে, সেই দিক থেকে বাশার আল আসাদ এখন এই পৃথিবীর সবচেয়ে অন এক্সাইল, বিদেশে আছেন সবচেয়ে শক্তিশালী মানুষ, যেখানে পুতিনের মতো মানুষ তার সঙ্গে আছেন। রাশিয়ার মতো জায়গাতে তিনি নিরাপদ আছেন, এবং এখনো পর্যন্ত তার অস্ত্রধারী 50,000 সৈন্য এবং গেরিলা প্রস্তুত অবস্থায় সিরিয়াতে আছে, 50,000। এবং এদের সাপ্লাই অ্যান্ড চেইন, মানে এদের আর্মস এবং রসদ দেওয়ার জন্য রাশিয়া, তুরস্ক সবাই 2 পায়ে দাঁড়িয়ে আছে, 10 পায়ে দাঁড়িয়ে আছে। আরব বিশ্বের একটা বিরাট অংশ, বিশেষ করে ইরান, পরিপূর্ণভাবে 100% লজিস্টিক সাপোর্ট দিয়ে এই 50,000 অস্ত্রধারী যারা বাশার আল আসাদের সেনাবাহিনীতে ছিলেন, এবং তাদের একটা বিরাট অংশ এখন গেরিলা হয়ে আছে। এরপরেও একটা ট্রু শব্দ আসাদের শুনছেন এখন পর্যন্ত? এরকম একটা কথা, আমি আসতেছি, আমি আসবো 6 মাসের মধ্যে। এই যে শেখ হাসিনা যে কথাগুলো বলছেন, প্রথম কথা হলো যে তিনি হয়তো পাগল হয়ে গেছেন, অথবা তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের মাটি তাকে ডাকছে, তিনি বাংলাদেশের জন্য অপরিহার্য, তার প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়েছে, কাজেই এখন একটু ধাক্কা দিলে হয়ে যাবে, এরকম তার একটা ধারণা হতে পারে। এবং তিনি এক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলি, বাংলাদেশে যে কজন রাজনীতিবিদকে আমি দেখেছি, ধরুন এরশাদ সাহেবকে দেখেছি, মধুতে আহমেদকে দেখেছি, তারপর মিজানুর রহমান চৌধুরী সাহেবকে দেখেছি, বেগম জিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, মানে
অন্ততপক্ষে আমি ইনক্লুডিং মতিয়া চৌধুরী সহ 150 থেকে 200 যাদের প্রথম পরিচয় ছিল তারা লেখাপড়া করতেন, প্রচুর বই পড়তেন এবং লিখতেন। তো সেই দিক থেকে শেখ হাসিনা একমাত্র সরকার প্রধান যিনি এই যাদের নাম বললাম তার সমসাময়িক সবার চাইতে বেশি পড়াশোনা করেছেন। মানে তার এডুকেশন কোয়ালিফিকেশন, ভালো ছাত্রত্ব, এগুলো ডাজ নট ম্যাটার, কিন্তু একটা বিষয় জানার জন্য, বোঝার জন্য যে মেহনত করা দরকার, পড়াশোনা করা দরকার, সেটা এই যে তার সমসাময়িক কোন নেতা বলতে পারবে না। শেখ হাসিনার সাথে বেশি লেখাপড়া করেছেন, মানে বই পড়েছেন। এবং অবাক করার ব্যাপার হলো এগুলো আবার পড়ে তিনি ডায়েরি মেনটেন করতেন এবং এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতেন অনেকের সঙ্গে। এর মধ্যে গল্প আছে, উপন্যাস আছে, সিনেমা আছে, রাজনীতির বই আছে, সংবিধান আছে, পার্লামেন্টারি প্রসিডিংস আছে, এরকম নানা জিনিস তিনি পড়তেন, ইতিহাসের ছাত্র হিসেবে পড়তেন। এই কারণে যারা লেখাপড়া করে, বুদ্ধিমান, তিনি তাদেরকে চিনেন এবং চিনতে পারেন। এটা সে বলমাত্র বাংলায় না, কলকাতায় যারা এরকম আছে, দিল্লিতে যারা আছে, এদের একটা বিরাট চ্যানেল শেখ হাসিনার মধ্যে একটা সে নিউক্লিয়াসের মতো গড়ে তুলেছে। তার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, ধরেন ক্লাসমেট কবি এই যে নির্মলেন্দু গুণ, বেবি মওদুদ, সাংবাদিক বেবি মওদুদ তার ঘনিষ্ঠ বন্ধু। এরকম অসংখ্য, মানে পেশায় প্রফেশনে আছেন অসংখ্য মানুষ তার ক্লাসমেট, বন্ধু। এমনকি এই যে প্রথম আলোর মতিউর রহমান, মাহফুজ জানাম, এরাও কিন্তু তার ব্যক্তিগত বন্ধু। সম্পর্ক হয়তো ভালো না, কিন্তু তারা সমপর্যায়ের এবং একটা সময় তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনা তার এই যে এক্সাইল, ভারতে যে অবস্থান, এটাকে নিজেকে তিনি তুলনা করছেন শের শাহের মতো। শের শাহের একটা দীর্ঘ সময় তাকে পালিয়ে থাকতে হয়েছে, নিজের মানে সৎ মায়ের অত্যাচারে তাকে তার বাবার কাছ থেকে পালিয়ে থাকতে হয়েছে। আবার তিনি যেখানে চাকরি করেছেন সেখান থেকে তাকে পালাতে হয়েছে। আবার তিনি যখন যুদ্ধ করেছেন, মানে তার জীবনের 90% সময় তিনি পালিয়ে থেকেছেন। আর মাত্র সেই 90% সময়ের মধ্যে 10% সময় তিনি যে শাসন ক্ষমতায় ছিলেন, এই শাসন ক্ষমতার অলমোস্ট 20 ইয়ার্স হলো তিনি বিভিন্ন প্রাদেশিক গভর্নর, বাংলা, বিহার, উড়িষ্যার শাসক, আর মাত্র 4.5 বছর বা 4 বছরের মতো সময় বা 5 বছর তিনি দিল্লির সিংহাসনে ছিলেন। তাহলে চিন্তা করুন, দিল্লির সিংহাসনে তার যে অ্যাচিভমেন্ট, এটা তার জীবনের মাত্র মানে 2 or 3%। সেই 2 or 3%-এ তিনি যে সফলতা অর্জন করেছেন, এই পৃথিবীতে ওই জায়গার কেউ স্পর্শ করতে পারবে না। ইটস টোটালি ডিফারেন্ট। তার সাথে অনেক বড় শাসক আছেন, ব্যতিক্রম, কিন্তু শেরশাহ যা করে গেছেন সেটা আর কেউ করতে পারেন নাই। আমি নিশ্চিত শেখ হাসিনা বসে বসে এই শেরশাহের গেরিলা যুদ্ধ এবং এই শেরশাহ কিভাবে আফজাল খাঁ, হুমায়ুন এদের জীবন তছনছ করে দিয়েছিল, কি কৌশলে, সেই কৌশলটা তিনি আগেও পড়েছেন এবং এখন আবার বারবার তিনি সেটা পড়ছেন। এবং সেটা পড়ে তিনি বাংলাদেশে ফিরে আসার, 6 মাসের মধ্যে ফিরে আসার যে হুমকি দিচ্ছেন, এই হুমকিতে বাংলাদেশের যথেষ্ট আতঙ্কের তৈরি হয়েছে, ভয় তৈরি হয়েছে। এখন বক্তব্য হলো যে আমরা তো তাকে তাড়িয়ে দিয়েছি বা সে পালিয়ে গেছে, তাকে এত ভয় পাবো কেন? তার তো ফিরে আসার কি সম্ভাবনা আছে? মানে আপাত দৃষ্টিতে আওয়ামী লীগের সব লোক পালিয়ে আছে, তারা পরাজিত হয়েছে, অবদমিত হয়েছে, এখনো ভয় পাবো কেন? এই ব্যাপারে ছোট্ট দুটো কাহিনী বলে আপনাদেরকে জাস্ট আজকের এই ভিডিওটা শেষ করব। ভয় এমন একটা ব্যাপার যে আপনি একবার যদি কাউকে ভয় পান, সেই লোকটা মরে গেল, তার লাশ দেখলে আপনার ভয় লাগবে। এবং তার কবরের কাছে যেতেও, আপনি যদি কাউকে খুব বেশি ভয় পেতেন, তার কবরের কাছে যেতেও আপনার হাত পা থরথর করে কাঁপবে। পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন তৈমুর লং। তিনি মরে গেছেন। মরে যাওয়ার পর তিনি লিখে গেছেন তার কবরের গায়ে, আমার এই কবরের ধারে কাছে কেউ আসবে না, এই কবর খোঁড়ার কেউ চেষ্টা করবে না। যদি পৃথিবীর কোনো দাম্ভিক কেউ চেষ্টা করে, পৃথিবীতে ভূমিকম্প হয়ে যাবে এবং সে শেষ হয়ে যাবে। আরে ভালো কথা, 1000 বছর ধরে বা 100 বছর ধরে বা শত শত বছর ধরে তার কবরের ধারে কাছে কেউ
কবর খোঁড়ার জন্য চেষ্টা করেনি, কিন্তু কমিউনিস্ট জমানাতে সম্ভবত স্ট্যালিনের আমলে যে সোভিয়েত আর্কিওলজি যারা ধর্মকর্ম বিশ্বাস করতেন না, তারা স্ট্যালিনের নির্দেশে, এখানে স্ট্যালিন হতে পারে বা ক্রুশেভ হতে পারে, দুজনের একজন, তারা করলো কি এই কবর খোঁড়ার চেষ্টা করলো। তো কবর যখন তারা খোঁড়ার চেষ্টা করলো, সঙ্গে সঙ্গে পুরো সোভিয়েত ইউনিয়নে মারাত্মক ভূমিকম্প তৈরি হলো। এটা অলৌকিক হতে পারে, এটা কাকতালি হতে পারে, কিন্তু পুরো প্রশাসন তছনছ হয়ে গেল এবং কবর খোঁড়া বন্ধ। এখন পর্যন্ত তৈমুর আলমের কবরের কাছে কেউ যায়নি। বোঝার চেষ্টা করুন যে এটা হলো মানুষের ভয়। আচ্ছা, এখনো দেখেন মানে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আছে, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি আছে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মানে তাকে বলা হয় গরম পীর। তিনি রাগ হয়ে অভিশাপ দিয়ে অনেক মানুষের জীবন শেষ করে দিয়েছেন। তো এটা মানুষ বিশ্বাস করে, ফলে যত ঢিলা ঢালা ভাবে শাহজালালের মাজারে যায়, কেউ শাহপরানের মাজারে ওইভাবে ঢিলা ঢালা যায় না। অত্যন্ত বিনয়ের সঙ্গে তার পাহাড়ের উপরে যায় এবং ওইভাবে এখনো তার মাজারকে মানুষ ভয় পায়। এই বাংলাদেশে এই দুটো ঘটনা। এরপরে যদি আপনি ধরেন সাপ, আপনি সাপকে খুব ভয় পান, একটা সাপ মরে গেছে আপনি জানেন কনফার্ম, আপনি তার লেজটা ধরতে পারবেন? একবার একটু চিন্তা করেন তো। অথবা ধরেন সাপের লেজের কথা বাদ দেন, সাপ যে খোলস যেটা ছেড়ে যায়, ওইরকম একটা খোলস আপনাকে যদি বলা হয় আপনার গলায় পেঁচিয়ে আপনি একটু হাঁটবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সেন্সলেস হয়ে যাবে। আপনার বাবা দাদা অনেকে ধরেন যৌবনে খুব শাসন করতে, আপনি ভয়ে থর করে কাঁপতেন। এই বুড়া বিছানায় শুয়ে আছে, বিছানায় পায়খানা পেশাব করছে, কিন্তু তার ব্রেন ঠিক আছে, মানে সে অসহায় হয়ে যায় না, ব্রেন ঠিক আছে, কিন্তু সে প্যারালাইজ হয়ে গেছে। আপনি বয়স হওয়ার পরও তার ধারের কাছে যেতে পারবেন না, ধমক দিলে আপনার তখন হাত পা থরথর করে কাঁপবে। হুমায়ুন আহমেদের অনেকগুলো নাটকে এরকম কিছু খেপাটে যে বৃদ্ধ, আজ রবিবার নাটকে আপনি দেখবেন আবুল হায়াত এবং অন্যান্য যারা আছে তাদের যে বাবা হিসেবে অভিনয় করেন আবুল খায়ের, একটা জাস্ট অ্যাডজাক্ট ওই দৃশ্য এই সমাজে ঘটে। তো সেই কারণে 17 বছরে শেখ হাসিনা যে লিগেসি তৈরি করেছে ক্ষমতায় থেকে, আর এরশাদ জমানাতে বিরোধী দলে থেকে যে লিগেসি তৈরি করেছে, তো এর ফলে তাকে যারা চিনেন সবাই তাকে জমের মতো ভয় পান। একজন সংসদ সদস্য হুইপ আমার মানে ঘনিষ্ঠ বন্ধু, তো সে আমাকে বলতেছিল যে আমার শেখ হাসিনাকে দেখলে খুব ভয় লাগে। আমি বলি কেন? তুমি দেখছো তার সাদা চোখ, বিলাই চোখ, ক্যাশ চাই, ওই চোখের দিকে তাকালে আমি থরথর করে কাঁপি। আমি বললাম যে সেটা তো বুঝলাম, কারণটা কি? আমি যখন মানে ছাত্রলীগ করতাম, নেতা ছিল খুব বড় নেতা, নিজের হাতে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে গুলাগুলি করার জন্য গুলি কিনে দিয়েছে, যা অস্ত্র কিনে নেয়, ফাটাই দিয়ে ওদেরকে। 80-র দশকে এরশাদ জমাতে আগে গুলি কর, ফাটা, বোমা কেনার জন্য সে নিজের হাতে দিয়েছে। এরপরে এই যে ধরেন কর্নেল ফারুক যাদেরকে এই যে তার পিতার হত্যাকারী রূপে ধরেছে, এখন তো অনেকে বলছে যে সে নিজের হাতে জবাই করেছে, সত্য মিথ্যা জানি না। তো বোঝার চেষ্টা করুন যে ধরে তার যারা পিতার হত্যাকারী তাদেরকে নাকি তিনি নিজের হাতে জবাই করেছেন। ধরেন ডাহা মিথ্যা, কিন্তু কথাটা তো প্রচারিত হয়ে গেছে, তাহলে তার সম্পর্কে আপনি ভয় পাবেন না কেন? কিন্তু একটা জিনিস একেবারে সত্য, সেটা হলো কর্নেল ফারুক, তাকে যখন ধরা হলো ডিবি অফিসে বা সিআইডি অফিসে তার ইন্টারোগেশন চলছে, পেপারে আসলো যে সে ওখানে শ্যাম্পেন চেয়েছে, স্যান্ডউইচ চেয়েছে, এবং শ্যাম্পেন এবং স্যান্ডউইচ ছাড়া সে কিছু খাবে না। এটা প্রধানমন্ত্রী কানে গেল, শেখ হাসিনার কানে গেল, সে তেলে বেগুনে জ্বলে সে বলল যে কিসের শ্যাম্পেন, কিসের পিঠা ওকে, এবং এখন সে লোক পাঠালো বলে যে ওর সামনে পিটাবি আর টেলিফোনে আমাকে ওর চিৎকার হাওমা করে কান্না আমাকে শোনাবি, এবং সেটা হয়েছে। দিস ইজ শেখ হাসিনা। তো সেই শেখ হাসিনা হঠাৎ করে বলতেছে 6 মাসে চলে আসবে, তাহলে বলেন তো যারা জানে এই ঘটনাগুলো তারা কেন ভয় পাবে না? ওই যে সুরেন্দ্র সেন গুপ্তের সেই কথা, বাঘে ধরলে বাঘে ছেড়ে দেয় অনেক সময়, শেখ হাসিনা ধরলে কখনো ছাড়ে না। এটা বুঝেন না?
এই কারণে দেখেন, এই যে সে যাই বলছে না কেন, সবকিছুতেই সংবাদ শিরোনাম হচ্ছে, সবকিছুতেই একটা আতঙ্ক তৈরি হচ্ছে, বিরক্তি তৈরি হচ্ছে। লোকজন বলছে যে কি হলো, এটা কি, এ কি বুড়ো হবে না, এ কি মরবে না, এ খালি আমাদেরকে ভয় দেখায়। যে আপনি ঘুম থেকে উঠে খবর পেলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হয়েছেন, খুব বেশি কি অবাক হবেন? আমার মনে হয় অবাক হওয়ার কিছু নেই। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বা রাষ্ট্রপতি হতে পারেন বা হচ্ছেন, এমন একটি গুঞ্জন ছিল, যে গুঞ্জনটি হঠাৎ করে থেমে গিয়েছিল। কিন্তু যদি সত্যি সত্যি নিকট ভবিষ্যতে এরকমটি শুনে থাকেন যে তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বা হয়েছেন, অবাক হওয়ার কিছু থাকবে না। এবং তাকে রাষ্ট্রপতি করলে যে বিএনপি চূড়ান্ত একটা ফাঁদে পড়বে, এই কথা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও খুব ভালো করে জানেন, বোঝেন। কিন্তু জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও সম্ভবত অনেক কিছুই এড়ানো তার জন্য সম্ভব হচ্ছে না। সবকিছুই পূর্ব চুক্তি অনুযায়ী চলছে, এখনো যা পর্যন্ত হচ্ছে সবকিছুই সমীকরণে মিলে যাচ্ছে। আসলে একটু মেলানোর চেষ্টা করি যে রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা ডক্টর মোহাম্মদ ইউনূসের কতটা রয়েছে, বাস্তবতা যা বলছে, বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে আমরা যা বুঝতে পারছি তার আলোকে। বিষয়টি হচ্ছে যে জামাত এবং এনসিপি এখনো পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতির অপসারণ দাবি করছে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব থাকবেন না, এটি খুব ভালো করে জানি আমরা। আজ হোক, 6 মাস পর হোক, 1 বছর হোক, তাকে বিদায় হতে হবে। বিএনপির সরকারের পরামর্শ অনুযায়ী তাকে রিজাইন করতে হবে। তার পরবর্তীতে কে আসবে? এমনিতেই হয়তো বিএনপির কেউ আসবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে পদত্যাগ করতে হবে, এর কোনো বিকল্প নেই, এটুকু নিশ্চিত করে বলা যায়। এখন কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে। কদিন আগেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে জাতীয় সংসদে এনসিপির নাহিদ ইসলাম যে ভাষায় কথা বললেন, বিষোদ্গার করলেন, এবং তার সাথে আছে জামায়াতে ইসলামী। তো তারা শেষ চেষ্টাটি করে যাচ্ছে। কেন করে যাচ্ছে? ডিপ স্টেটের খেলা ছিল আওয়ামী রিজিমের পতন ঘটিয়ে জামায়াত এনসিপিকে ক্ষমতায় নিয়ে আসার। এটি তো ক্লিয়ার, এখানে কোনো সন্দেহ থাকার কথা নয়। কিন্তু ডিপ স্টেট এই ক্ষেত্রে এই মুহূর্তে সফল হতে পারেনি। নানামুখী চাপ কিংবা আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়ের চাপের কারণে সেটি সম্ভব হয়নি। ডিপ স্টেট যে তাতেই খেলা বন্ধ করে দিয়েছে তা নয়, জামায়াত এনসিপি যে খেলা বন্ধ করে দিয়েছে তা নয়। এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবকে সরানোর মধ্য দিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আনা যায়, সেক্ষেত্রে তাদের পথ অনেকখানি পরিষ্কার হবে। যেহেতু রাজনীতিতে শেষ বলে কিছু নয়, তার পরে গিয়ে অনেক ধরনের খেলা আমরা দেখতে পারবো। এবং জামায়াত এনসিপিকে যে ক্ষমতায় আনার একটা চেষ্টা ছিল ডিপ স্টেটের, সেটি কার মাধ্যমে বাস্তবায়ন করার টার্গেট ছিল? অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের। অতএব তাকে সেখানে বসানোর যে একটি খেলা, সেটি এখনো চলছে। এবং আরো যা যা আমরা দেখছি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদের এক ধরনের সেফ এক্সিট দিয়ে রেখেছে বর্তমান বিএনপি সরকার। সেই সরকারের বিরুদ্ধে যে এত অসংখ্য অভিযোগ বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে, খোদ ডক্টর ইউনূস সহ, কোনো বিষয়ে কোনো তদন্ত হয়েছে, কোনো বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ আমরা দেখতে পেরেছি বিএনপির কাছ থেকে? দেখতে পাইনি। হামে যে শত সহস্র শিশু মৃত্যুর কোলে ঢলে পড়লো, সে বিষয়ে বিএনপির কোনো উদ্যোগ আছে? যখন চারদিক থেকে সুশীল সমাজ, বুদ্ধিজীবী, গবেষণা প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, রাজনৈতিক মহল থেকে দাবি তোলা হচ্ছে অন্তত শিশুদের মৃত্যুর জন্য যে ডক্টর ইউনূস দায়ী, তাদেরকে জবাবদিহি তার আওতায় আনা হোক। কোনো ধরনের কোনো ভ্রুক্ষেপ করেছে বিএনপি সরকার? করেনি। কেন করেনি? কেন করেনি সেটি আমরা খুব ভালো বুঝতে পারি। এবং আমরা দেখলাম যে একটা পর্যায়ে আইনজীবীদের পক্ষ থেকে একের পর এক রিট হাইকোর্টে করা হলো। তার মধ্যে একটি হচ্ছে এই হামে যে শিশুরা মারা গেছে তাদের ক্ষতিপূরণ বা এসব বিষয়ে তদন্ত কেন করা হবে না, এই বিষয়টি রিট করা হলো। এবং একই সঙ্গে ডক্টর ইউনূস সহ তার পরিষদের অন্যান্য উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন জানানো হলো হাইকোর্টে। হাইকোর্ট ঠিকই তদন্ত করার একটি রুল জারি করেছে, কিন্তু সেই রুল দেওয়ার সময় কি মন্তব্য করলো যে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তো পালিয়ে যাচ্ছেন না, তাই তিনি
সাবেক সব উপদেষ্টা সহ 24 জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়ার কি আছে, এই প্রশ্ন তোলে আদালত। কেন আদালতকে এই প্রশ্ন তুলতে হয়? পালিয়ে যাবে কি যাবে না এটি নিশ্চিত করে কে বলতে পারে? ফয়েজ তয়েব সহ আরো অনেকে পালিয়ে গেছে না? আমাদের কষ্টের সঙ্গে বলতে হচ্ছে আদালত এই মন্তব্য করে, পিছনের কারণগুলো কি? ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভিভিআইপি প্রোটোকল সংবিধান লঙ্ঘন করে নিজের জন্য পাশ করিয়ে নিল, সে বিষয়ে অনেক কথা উঠেছে। তাতেও বিএনপি ভ্রুক্ষেপ করেনি। ইচ্ছা করলে তো পারতো সেটি কমিয়ে নিয়ে আসে 6 মাস বা 3 মাসে আনার বিষয়টি তারা জারি করতে পারত, করেনি। মার্কিন চুক্তি অনুযায়ী সবকিছু হচ্ছে। নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস কি শুধুমাত্র এই মার্কিন চুক্তিটি করেছিলেন? নিশ্চয় না। এবং যদিও আমাদের তখন ধারণা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস বোধহয় নিজে এইসব করে যাচ্ছে, কিন্তু না, ভাগে যোগে সবাই মিলে যার যার স্বার্থের জায়গা থেকে সবার সম্মতিতে এই কথিত মার্কিন বাণিজ্য চুক্তিটি হয়েছে, এবং যেটি বীরদর্পে বিএনপি সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে কার্যকর করার জন্য। এরই মধ্যে বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে, জ্বালানি আনার জন্য সহযোগিতার স্মারক MOU স্বাক্ষরিত হয়েছে, এবং এইসবের ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট পদে বসে যেতে পারেন। তার কারণ ডক্টর মোহাম্মদ খলিল এখনো আছেন, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এখনো বহাল তবিয়াতে আছেন, ইউনূস প্রশাসনের এখনো অনেকেই এই সরকারে রয়ে গেছেন, থাকবেন। খেয়াল করে দেখুন যে জামাত এনসিপি এই মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কিছুই বলছে না, হামের বিষয়ে কিছু বলছে না। কিছু বলা তো দূরের কথা, উপরন্তু কি করছে তারা সে বিষয়ে পরে আসছি। তারা একটু ডক্টর ইউনূস যে নতুন করে তার পেইড এজেন্টদের খুব জোরে সোরে মাঠে নামিয়েছে, তার প্রমাণ হচ্ছে তিনি যে বাংলার তৃতীয় মীর জাফর হিসেবে সবার সামনে উপস্থিত হয়েছেন, সবার সামনে তার চেহারা উন্মোচিত হয়েছে, সেই ইমেজ রক্ষার্থে তিনি নতুন করে কোন গণমাধ্যম এবং তার সৈন্য সামন্ত, তার ঘোষিত যে মাস্টার মাইন্ড, তাদেরকে নামানো হয়েছে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের জায়গা থেকে। আমার দেশ নামে একটি পত্রিকা আছে, সেখানে কি শিরোনাম হয়? সেখানে লিড নিউজ হয় যার শিরোনাম আওয়ামী লীগকে ফেরাতে নিশানায় ইউনূস। এর আগের একটি কন্টেন্টে আপনাদেরকে জানিয়েছি, এবং সেখানে হামের টিকা সংক্রান্ত জটিলতা এবং যে মার্কিন কথিত বাণিজ্য চুক্তি, এই চুক্তিগুলো বিষয়ে যারা সমালোচনা করছে তারা ইচ্ছাকৃতভাবে ইউনূস সরকারকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এর পিছনে উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসা, এমন সব ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। অর্থাৎ সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে আওয়ামী লীগের ফেরা ঠেকাতে ডক্টর ইউনূসের যে সমালোচনা হচ্ছে সেটি এখনই থামাতে হবে, এখনই। এবং পাশাপাশি আমরা দেখলাম তার যে ঘোষিত মাস্টার মাইন্ড মাহফুজ আলম স্ট্যাটাস দিল যে আওয়ামী লীগ কেন প্রাসঙ্গিক হয়ে উঠছে, আওয়ামী লীগ কবে অলরেডি ফিরে গেছে, যদিও তার প্রত্যেকটি কথা যৌক্তিক, সে প্রসঙ্গে এখন আর ব্যাখ্যায় যাচ্ছে না। পরবর্তীতে আবার ডক্টর আসিফ নজরুল একটি স্ট্যাটাস দিলেন যে আওয়ামী লীগ ঠিকই আছে, তারা দম্ভ সহকারে ফেরার চেষ্টা করছে। উল্টো তারা যে এখন উঠে পড়ে লাগছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেভ করার জন্য, এখানে এই সন্দেহগুলো বাড়ছে। এবং মার্কিন চুক্তি অনুযায়ী তো অনেক কিছুই হচ্ছে বা আরো হবে, আমরা যেগুলো এর মধ্যে উল্লেখ করলাম, আরো অনেক বিষয় আছে। এবং সেই জায়গা থেকে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হয়ে যেতেও পারেন, অস্বাভাবিক কিছু নয়। যদিও শোনা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে একটু গড়িমসি করা হচ্ছে। তারপর আমরা জানি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খানের মতন সিনিয়র নেতারা এখনো কোনো পদে পাননি, তাদেরকে কোথাও বসানো হয়নি। এবং এটা জানি যে রাষ্ট্রপতি পদে তাদের দুজনের নাম সহ মির্জা ফখরুল ইসলামের নাম আলোচনায় ছিল। তো রাষ্ট্রপতি পদে তাদের নিজস্ব ঘরের কাউকে যদি বসানো যেত, অনেক সেফ থাকতো। তারেক রহমান সেই চেষ্টাটি করছেন হয়তো, কিন্তু কতটুকু পারবেন আমরা জানি না। এবং এখনো পর্যন্ত নির্বাচনের পরে বর্তমান সরকার গঠিত হওয়ার 3 মাস হয়ে গেছে, অলরেডি গান। যা কিছু হচ্ছে সবই ডিপ স্টেটের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, ভুল কিছু নেই, ব্যতিক্রম কিছু নেই। এবং সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস
রাষ্ট্রপতি পদে বসে যান, অবাক হব না। যেমনটা আমরা অবাক হইনি, হয়তো কিছুটা বিস্মিত হয়েছিলাম প্রথম দিকে যে মার্কিন বাণিজ্য চুক্তি এই বিএনপি সরকারই তোড়জোড় আকারে এগিয়ে নিয়ে যাচ্ছে। পরবর্তীতে যে হিসাবগুলো আমরা মেলাতে চাইনি, সেই হিসাবগুলোই এখন আমাদেরকে মেলাতে হচ্ছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।